রাতের বেলা না ওর নিঃশ্বাস ফেলাইতে কষ্ট হয়। পাতলা পায়খানা ঠিক হচ্ছিল না, এজন্য এই হসপিটালে এসে ভর্তি করাচ্ছিলাম। পেট ব্যথা, অস্বাভাবিক কান্না। শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে চাপ। রাজধানীতে 3 গুণ বেড়েছে রোগীর সংখ্যা। আক্রান্তের মধ্যে শিশুই বেশি। পদ্মা সেতুর পিলার তৈরিতে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। প্রথম কোনো সেতুতে ব্যবহার হলো 120 মিটার লম্বা পাইল। গ্রাউটিং প্রযুক্তির কারণে টিকে থাকবে শত বছর। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা দেশে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের মানববন্ধন ও সমাবেশ। যে কোনো নৈরাজ্য রুখে দেওয়ার প্রত্যয়। এবং সবকিছু খোলা থাকলেও বইমেলা বন্ধ বা ভার্চুয়াল আয়োজনের প্রশ্নে ক্ষোভ লেখক প্রকাশকদের। প্রস্তুত দায়িত্ব নিতেও আনুষ্ঠানিকভাবে জানা যাবে কাল। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গত কয়েকদিন ধরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে আগে যেখানে প্রতিদিন 100 থেকে 150 রোগী আসতো, সেখানে এখন আসছে 350-রও বেশি রোগী। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশু ও বৃদ্ধরা। ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জাকিয়া ইকবাল দম্পতির 5 মাস 14 দিনের যমজ কন্যা শিশু এলমা ফাতেহা। নিউমোনিয়ায় আক্রান্ত এলমা কিছুটা সুস্থ থাকলেও ফাতেহা 11 দিন ধরে অসুস্থ। তাই ড্যামরার কোনাপাড়ার বাসিন্দা এই দম্পতি মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল ঘুরে এখন ঢাকা শিশু হাসপাতালে এসেছেন যমজ মেয়েকে নিয়ে। 11 দিন ভর্তি থাকার পর এখন বড় বাচ্চাটার যে অক্সিজেন স্যাচুরেশনটা ফল করতেছে, কখনো বাড়তেছে কখনো কমতেছে, এরকম আর কি। তো যেহেতু এই ক্ষেত্রে তো এরকম অক্সিজেন স্যাচুরেশন ফল করলে বাচ্চাদের নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, যেহেতু তো আমরা এখান থেকে শিফট করে এখানে আসছি আর কি। শীতের প্রকোপ বাড়ায় ফাতেহার মতো নিউমোনিয়া, ঠান্ডা, জ্বর, কাশি, ডায়রিয়া সহ শীতজনিত নানা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে শিশু নিয়ে হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। বাচ্চার বয়স 4 দিন ধরে এই ঠান্ডা, শ্বাসকষ্ট, কফ, কাশি। বাচ্চার অনেক দিনই পাতলা পায়খানা ঠিক হচ্ছিল না, এজন্য এই হসপিটালে এসে ভর্তি করাচ্ছিলাম। যেহেতু এখন শীতকালে এজন্য নিউমোনিয়াটা বেশি, পাশাপাশি ডায়রিয়াটাও আছে বাচ্চাদের। ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগে আগে প্রতিদিন যেখানে 100 থেকে 150 রোগী আসতো, এখন সেখানে প্রতিদিন রোগী আসছে 300 থেকে 350। চিকিৎসক জানায়, শীতে আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। সে কারণে ভাইরাসজনিত রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। নভেম্বর থেকে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আমাদের এখানে শুধু নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে 198টা রোগী। যেহেতু শীতের প্রকোপটা একটু বাড়ছে এবং আমরা যদি আগে দেখতাম আমরা আউটডোরে 100 থেকে 150টা রোগী, এখন সেটা বেড়ে গিয়ে 350 থেকে 400টার মতো আসছে। এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েও দেখা যায় রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। হাসপাতালের করোনা ইউনিটে বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি। এছাড়া ইনডোর আউটডোর মিলিয়ে আগে রোগী আসতো 600 থেকে 800, এখন চাপ বেড়ে প্রতিদিন রোগী আসছে 1250-র বেশি। এই হাসপাতালের শিশু ইউনিটেও রোগী আসছে এখন আগের তুলনায় দ্বিগুণ। কোভিড তো চলতেছে, এই কোভিডের বাইরেও কিন্তু আমাদের যে অন্যান্য ইনফ্লুয়েঞ্জা লাইক যে ইলনেসটা, যেটা আমরা ফ্লু লাইক সিমটম, সেটা বেড়ে গিয়ে বহির্বিভাগের রুগী 1/3 বৃদ্ধি পেয়েছে এবং শিশু রুগী আপনার প্রায় 50% রুগী বৃদ্ধি পেয়েছে। করোনা মহামারীর এই সময়টায় শিশুকে জ্বর, ঠান্ডা, কাশি সহ শীতজনিত রোগ থেকে বাঁচাতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানবো। ঢাকা শিশু হাসপাতালে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন, সরাসরি যোগ দেব তার সঙ্গে। বেলায়েত, ইমদাদ, দুপুর নাগাদ আমরা জানিয়েছিলাম যে ঢাকা শিশু হাসপাতালে 3 শতাধিক শিশু রোগী এখানে বহির্বিভাগে এসেছে চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু এখন অবধি আমরা যে তথ্য পেয়েছি এটা বলা যায় যে এখন আসলে 400 ছাড়িয়েছে। অর্থাৎ বলা যায় যে এই যে শীতের এই প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগগুলো বাড়ছে। এই ঠান্ডাজনিত রোগগুলো বাড়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে শিশুরাই কিন্তু আক্রান্ত হচ্ছে। তো শিশুরা আক্রান্ত হওয়ার কারণে আজকে এই যে ঢাকা শিশু হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে আমরা দেখছি যে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ঠান্ডাজনিত যে রোগগুলো আছে, নিউমোনিয়া থেকে শুরু করে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ নানা ধরনের রোগ নিয়ে কিন্তু শিশুরা আসছে। তো এক্ষেত্রে চিকিৎসকরা যে কথাটি বলছেন বারবারই,
যে অভিভাবকদেরকে কিন্তু এখন অধিক পরামর্শ হতে হবে, কারণ এর আগে আমরা যেটি বলতে যাচ্ছিলাম যে গত এক সপ্তাহ ধরে আমরা যেটি দেখছি যে রোগীর সংখ্যা ধীরে ধীরে কিন্তু বেড়েই চলছে, এবং চিকিৎসকরা যেটি বলছেন যে আবহাওয়ার যে অবস্থা এখন, সেই অবস্থা তো আসলে আগামী কয়েকদিন পরে আরও ঠান্ডা, আরও শীত বাড়বে। সেক্ষেত্রে এই যে রোগের প্রাদুর্ভাব, এটিও আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এখন থেকে যদি শিশুদেরকে সতর্ক অবস্থানে না নেওয়া হয়, তাহলে তাদের জন্য আসলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। সেক্ষেত্রে তারা বলছেন, চিকিৎসকরা অভিভাবকদের ক্ষেত্রে যে পরামর্শটি দিচ্ছেন যে তাদেরকে উষ্ণতার মধ্যে রাখা, কোনোভাবে যেন ঠান্ডা মেঝেতে শিশুরা একেবারে খালি হাত পা নিয়ে ঘোরাঘুরি না করে, সেক্ষেত্রে তাদেরকে শীতের জামা কাপড় পরিয়ে রাখার, সব মিলিয়ে তাদের ক্ষেত্রে অনেক বেশি যত্নবান হওয়া ছাড়া কোনো উপায় নেই বলছেন চিকিৎসকরা। আর একটু বলে রাখতে চাই যে আমরা যেটা দেখেছি যে হাসপাতালগুলোতে শিশু ওয়ার্ড এবং এই যে ঢাকা শিশু হাসপাতালের যে চিত্র, সেখানে গত কয়েকদিন আমরা যেটি বলছিলাম যে গত কয়েকদিনে 150 থেকে 200 রোগী বহির্বিভাগে এসে চিকিৎসক নিত, কিন্তু এই যে গত 2-3 দিন থেকে কিন্তু এই সংখ্যাটা বাড়ছে ক্রমান্বয়ে। আজকে পর্যন্ত আমরা যেটি একটু আগে জানিয়েছিলাম যে প্রায় 400 শিশু রোগী এখানে এসে চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন। আর এই যে অবস্থাটার মূল কারণ চিকিৎসকরা বলছেন যে এখন যেহেতু গত কয়েকদিন থেকে আসলে সেই অর্থে সূর্যের দেখা নাই বললেই চলে, এই যে কুয়াশার যেই প্রকোপ, কুয়াশার কারণেই কিন্তু মূলত ঠান্ডাটা বাড়ছে। এখনও কিন্তু সেই অর্থে যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে সেটি কিন্তু না। যে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটি জানিয়েছেন যে 18 ডিসেম্বর থেকে একটি শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে এই যে ঠান্ডাজনিত রোগের এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আগামী এক সপ্তাহ পরে কিন্তু পরিস্থিতিটা কিন্তু আরও খারাপের দিকে চলে যেতে পারে। এই কারণেই বলছে চিকিৎসকরা এই কারণে বারবার বলছেন যে শিশুদেরকে যাতে কোনোভাবেই তারা ঠান্ডার মধ্যে বাইরে ঘোরাঘুরি, যাতে তাদেরকে নিয়ে যেন ঠান্ডা বাতাসে যাতে তাদেরকে নেওয়া হয়, সেই বিষয়গুলোতে তারা বারবার বলছেন যে সতর্ক থাকার জন্য। তো ঢাকা শিশু হাসপাতালের এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ইমদাদ। ঢাকা শিশু হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। এদিকে উত্তরাঞ্চলে বাড়ছে ডায়রিয়া, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। আক্রান্তদের গরম কাপড় পরা ও গরম পানি পান সহ যত্নশীল হওয়ার পরামর্শ চিকিৎসকদের। উত্তরাঞ্চলে বাড়ছে শীত, তার সঙ্গে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালগুলোতে সর্দি, কাশি, জ্বর নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। রংপুর মেডিকেলের শিশু ওয়ার্ডে স্বাভাবিকের চেয়ে বেশি রোগী। হঠাৎ শীত পড়ায় নিউমোনিয়া, খিঁচুনি ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে শিশুরা। ঠাকুরগাঁও জেলা সদর হাসপাতালে চিকিৎসা শেষে অনেকে বাড়ি ফিরলেও শিশু ওয়ার্ডে গড়ে শতাধিক রোগী থাকছে। গাইবান্ধা, কুড়িগ্রাম ও দিনাজপুরেও শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালগুলোতে শতাধিক রোগী ভর্তি, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। শীতের সময় শিশু ও বয়স্কদের গরম পানি পান, গরম কাপড় পরা ও শুকনো জায়গায় রাখার পরামর্শ চিকিৎসকদের। শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়েও অনেকে দুর্ঘটনার শিকার হন, সেক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই মুহূর্তে গাইবান্ধা সদর হাসপাতালে আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে উত্তরের এই জনপদে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাস, এই বাতাসের কারণে কিন্তু শীতের দাপট ক্রমেই বাড়ছে। আর এই শীতের দাপট বাড়ার সাথে সাথেই শীতজনিত বিভিন্ন যে রোগ ব্যাধি আছে, সেই রোগ ব্যাধির প্রকোপও কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আপনাকে যদি বলি যে গাইবান্ধা জেলা হাসপাতালে আমরা যেটি দেখেছি আজকে সকালে, শীতজনিত যে বিভিন্ন রোগ আছে, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি, জ্বর, কাশি, এই সংক্রান্ত যে রোগগুলো আছে সেই রোগ নিয়ে কিন্তু অনেকেই বহির্বিভাগ থেকে যেমন চিকিৎসা নিয়েছেন, পাশাপাশি অনেকে কিন্তু ভর্তি হয়েও চিকিৎসা নিচ্ছেন আমরা দেখেছি। সকাল থেকে এর আগের 24 ঘন্টায় আমরা যেটি জেনেছি যে যারা ভর্তি হয়েছে তার মধ্যে 15 জনই শিশু, যারা ডায়রিয়ার বিভিন্ন উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়। এছাড়া আরও 4 জন ছিল বয়স্ক মানুষ। মোট 19 জন ছিল ডায়রিয়া ওয়ার্ডে যারা চিকিৎসা নিচ্ছিলেন। তার মধ্যে আজকে সারাদিনের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে 9 জন বাড়ি ফিরে যাওয়ার পর এখন
এখন পর্যন্ত 10 জন শিশু এবং বয়স্ক যারা চিকিৎসা নিচ্ছেন। আর শ্বাসকষ্ট নিউমোনিয়া নিয়ে কিন্তু সকালে আমরা দেখেছিলাম যে 3 জন শিশু ছিল যারা ভর্তি, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তো চিকিৎসকরা যেটি বলছেন যে এই শীতের প্রকোপ বাড়ার কারণে আপনার এই শীতজনিত রোগের প্রকোপগুলো ধীরে ধীরে বাড়ছে। তবে তারা বরাবরই বলছেন যে অভিভাবকরা যদি সচেতন হন তাহলে হয়তো এই শীতের যে রোগ ব্যাধিগুলো আছে সেগুলো জীবন সংহারী হয়ে উঠবে না। আমরা এর আগের বছরগুলোতে যেটি দেখেছি যে এই সময়ে জেলা সদর হাসপাতালে অনেক বেশি ভিড় ছিল, একেবারে হাসপাতালের বেড ছাপিয়ে বারান্দা, এমনকি হাসপাতালের যে সিঁড়ি সেই সিঁড়িতেও কিন্তু রোগীর মানে জায়গা হতো না। তো এইবার পরিস্থিতি অনেকটা এখন পর্যন্ত সেইভাবে রোগের প্রকোপটা দেখা দেয়নি। এই জন্য চিকিৎসকরা যেটি বলছেন যে গত কয়েক বছর আগে থেকে নিউমোনিয়ার এক ধরনের টিকা দেওয়া হচ্ছে শিশুদেরকে, সেই টিকা দেওয়ার কারণেও নিউমোনিয়ার যে প্রকোপ সেটি হয়তো এবার কম হচ্ছে। তবে তারপরেও চিকিৎসকরা বরাবরই বলছেন অভিভাবকরা সচেতন থাকলে, ঠান্ডা থেকে শিশুদেরকে দূরে রাখলে হয়তো নিউমোনিয়া এবং ডায়রিয়ার মতো যে রোগ ব্যাধিগুলো আছে সেগুলো অতটা ঘায়েল করতে পারবে না। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গাইবান্ধা জেলা সদর হাসপাতাল থেকে শীতজনিত রোগের সবশেষ খবর। ইমদাদ। গাইবান্ধা সদর হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। শুধু সেতুর সবগুলো স্প্যান দৃশ্যমান করার সাফল্য নয়, পদ্মা সেতুর পিলারগুলো তৈরিতেও বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে বিশ্বের আর কোনো সেতুতে ব্যবহার করা হয়নি 120 মিটার লম্বা পাইল। প্রতিটি পিলারে এমন 6টি করে পাইল ব্যবহার করার ফলে অনেক শক্তিশালী হয়েছে সেতুর গঠন। নকশা জটিলতায় থাকা পিলারগুলোতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে গ্রাউটিং প্রযুক্তি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। নদীতে দৃশ্যমান সবগুলো স্প্যান, বিশাল আকৃতির বড় বড় পিলারের উপর বসানো আছে স্প্যানগুলো। এখন পর্যন্ত দেশের মেগা প্রকল্পগুলোতে যে অবকাঠামো তৈরি করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বৃহৎ আকৃতির এই পিলারগুলো জানান দিচ্ছে কতটা শক্তিশালী ও মজবুত স্বপ্নের এই সেতু। প্রতিটি পিলারে নদীর তলদেশে প্রবেশ করানো হয়েছে 120 মিটার দৈর্ঘ্যের 6টি করে পাইল। এই পাইলগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাটির তলদেশে খুঁটিগুলো মাকড়সা জালের মতো একটি কাঠামো তৈরি করে থাকে। মাওয়া-প্রান্তে নদীর তলদেশের কিছু অংশে শক্ত মাটি খুঁজে না পাওয়ায় পিলার বসানো নিয়ে দেখা দেয় জটিলতা। সেক্ষেত্রে পাইলের দৈর্ঘ্য না বাড়িয়ে সংখ্যা বাড়িয়ে করা হয় 7টি। সে পাইলগুলোর উপরে অংশে ক্যাপ বসানোর পর শক্তিশালী কাঠামো দিয়ে পানির উপরে তৈরি করা হয়েছে পিলার হেড। এই 7টি পাইলে আলাদা করে সংযুক্ত করা হয় গ্রাউটিং প্রযুক্তি। প্রতিটি পাইলের বাইরের অংশে আলাদা করে কিছু অংশ বাড়িয়ে তাতে ফুটো তৈরি করা হয়। সেই ফুটো দিয়ে উচ্চ শক্তিতে সিমেন্ট প্রবেশ করালে সেটা মাটির ভিতরে ছড়িয়ে শিকড়ের মতো বাড়তি শক্তি দেয় পাইলগুলোকে। সেতুর 42টি পিলারের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুই পারে 2টি পিলার। নদীতে থাকা পিলারগুলোতে যেখানে 6 থেকে 7টি করে খুঁটি বসানো হয়েছে সেখানে এই 2টি পিলারের নিচে বসানো হয়েছে 16টি করে। পদ্মা সেতুর কার্যকাল ধরা হয়েছে 100 বছর। আন্তর্জাতিক মান বজায় রেখে এমনভাবে কাজ করা হচ্ছে যে এই সময়টায় সেতুর কোথাও কোনো হাত দিতে হবে না। প্রকল্প কর্তৃপক্ষের প্রত্যাশা সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এই সময়ের পরেও আরও অনেক বছর সেবা পাওয়া যাবে দেশের ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় এই সেতু থেকে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। জাতির জনকের ভাস্কর্য অবমাননার ইস্যুতে এবার এক প্ল্যাটফর্মে প্রতিবাদ জানালেন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তারা জানান বঙ্গবন্ধুর প্রতি অবমাননা রাষ্ট্রবিরোধী কার্যক্রম। ধর্মকে পুঁজি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টাকারীদের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে কর্মকর্তারা পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেন নীতি নির্ধারণী কর্মকর্তারা। জাতির পিতার ভাস্কর্য অবমাননার ইস্যুতে যখন পুরো দেশ ফুঁসে উঠেছে, এবার সেই প্রতিবাদে সামিল হলেন প্রজাতন্ত্রের পদস্থ কর্মকর্তারা। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তা ফোরামের আয়োজনে বঙ্গবন্ধুকে ধর্মের সঙ্গে মিলিয়ে অপব্যাখ্যা করে সম্মানহানির প্রতিবাদ জানান বিসিএস এর সব ক্যাডারের কর্মকর্তারা। সম্মেলন কেন্দ্রের ভেতরে আয়োজিত সমাবেশে কর্মকর্তারা বলেন, জাতির পিতার প্রতি আঘাত দেশের অস্তিত্বের উপর আঘাত। বঙ্গবন্ধুর উপরে কোনরূপ আঘাত, কোনরূপ অপমান আমরা মেনে নেব না, আমরা সহ্য করব না।
একটি বাঙালি থাকতেও আমরা এই অপমান সহ্য করব না। সব সূচকেই দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাওয়া ষড়যন্ত্রকারীদের সাবধান করেন সরকারি কর্মকর্তারা। তারা বলেন, আইন ও সংবিধান মেনে সব অপকর্মের সমুচিত জবাব দেওয়া হবে। পেশাজীবীদের প্রতি আমাদের তীব্র ঘৃণা। রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করার দুঃসাহস দেখাবেন না। রাষ্ট্রের বিরুদ্ধাচরণ মানে হচ্ছে 18 কোটি মানুষের বিরুদ্ধাচরণ। ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতির পিতার সর্বব্যাপিতা রুখে দিতে পরিকল্পিতভাবেই এই হীন কর্মকাণ্ড ঘটানো হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন সরকারের নীতি নির্ধারণী কর্মকর্তারা। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু যখন দেশে পদার্পণ করেছিলেন, এয়ারপোর্ট থেকে উনি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন। সভা শেষে উনি আল্লাহর কাছে মোনাজাত নিজে পরিচালনা করেছিলেন। সেই রকম একটি ব্যক্তিকে ধর্মের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, এর চাইতে বড় ধর্মীয়ভাবে অপমান করার আর কোনো নজির আছে বলে আমার বিশ্বাস হয় না। দেশের সর্বত্রই জাতির পিতার অবমাননাকারীদের আইনিভাবে প্রতিহতের আহ্বানও জানান রাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ভারতে বলে জয় হিন্দ, আমরা কেন জয় বাংলা বলতে পারি না? রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন, মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। সমাবেশ থেকে অপতৎপরতা রুখতে প্রজাতন্ত্রের দক্ষ কর্মকর্তা কর্মচারীদের সচেষ্ট থাকার আহ্বানও জানানো হয়। জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান স্লোগানে চট্টগ্রাম নগরীর দামপাড়া থেকে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। প্রথমে মানববন্ধন করেন বিচারক, পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এরপর মিছিল নিয়ে সমবেত হন শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে। বঙ্গবন্ধুর বীরগাথা শোনানোর পাশাপাশি ভাস্কর্য বিরোধীদের প্রতি ঘৃণা প্রকাশ করে একে একে বক্তব্য দেন বিচারক সহ সর্বস্তরের কর্মকর্তারা। ধর্মান্ধ এবং আমি বলবো কুপমণ্ডুক জ্ঞান সম্পন্ন কিছু মানুষ আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে বেশি ক্ষতি করে দিচ্ছে। এই দুষ্কৃতিকারীদেরকে বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আমাদেরকে রুখতে হবে। আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশ পুলিশের প্রতিটি দেশপ্রেমিক সদস্য পেশাদারিত্বের সাথে এটি মোকাবেলা করবে। বাংলাদেশ স্বাধীন করেছিলাম। একই প্রতিবাদে রাজশাহী নগরের জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় প্রশাসনের আয়োজনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, জাতির পিতার অবমাননা মানে বাঙালি জাতির অবমাননা। এই অপতৎপরতা রুখতে প্রজাতন্ত্রের সব দক্ষ কর্মকর্তা কর্মচারীদের সচেষ্ট থাকার আহ্বান জানান। যারা জাতির পিতার সম্মানকে কোনো ধরনের ক্ষুণ্ণ করবেন, তিনি যে কোনো ব্যক্তি হন, গোষ্ঠী হন, তারা সবাই মিসক্রিয়েন্ট। সিলেট নগরের রিকাবি বাজারে কবি নজরুল অডিটোরিয়ামে প্রতিবাদ সমাবেশ করেন জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। এই সময় বঙ্গবন্ধুর সম্মান অক্ষুণ্ণ রাখতে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এছাড়া ঝিনাইদহ, গাইবান্ধা, মুন্সিগঞ্জ, বাগেরহাট, সিরাজগঞ্জ, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ করেছেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, দেশকে অকার্যকর ও ব্যর্থ প্রমাণ করতেই এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী উঠে পড়ে লেগেছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের আরও জোরালো ভূমিকা রাখার দাবি করেন তিনি। সংবিধান লঙ্ঘন করে আমাদের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি রেখে যারা এগুলো করছে, তারপর তারা বহাল তবিয়তে এমনি গুড়গুড় করবে, এটা আমরা মেনে নিতে পারি না। তাই আমরা আশা করব, এই যে ভাস্কর্যের বিরুদ্ধে যারা এই আস্ফালন করেছে, রাষ্ট্রযন্ত্র যে নিষ্ক্রিয় না থাকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করবে। আদালত কি করলো সেটা আমার দেখার ব্যাপার নয়, সরকার কি করলো। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 34 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7020 জন। এছাড়া শনাক্ত হয়েছেন 1329 জন। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 12,630 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 29,56,882 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,329 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,89,178 জন। 24 ঘন্টায় মারা গেছেন 34 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 7,020 জন।
করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,১৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,17,503 জন। করোনা মহামারীতে সবকিছু খোলা থাকলেও বইমেলা আয়োজন নিয়ে প্রশ্ন ওঠায় ক্ষোভ জানিয়েছেন লেখক প্রকাশকরা। তারা বলছেন বাংলা একাডেমি অপরাগ হলে দায়িত্ব নিতে প্রস্তুত প্রকাশক সমিতি। আর লেখকরা বলছেন স্থগিত হলে প্রকাশকদের পাশাপাশি তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বাংলা একাডেমির পরিচালক বলছেন ভার্চুয়ালি আয়োজনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বাঙালির গৌরবের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা প্রাণের উৎসবে রূপ নিয়েছে। সারা বছর ফেব্রুয়ারির জন্য অপেক্ষায় থাকেন লেখক, পাঠক, প্রকাশক। 2021 সালের গ্রন্থমেলার জন্য প্রস্তুতি যখন চলছে জোর কদমে, ঠিক তখনই গণমাধ্যমে প্রকাশ পেল এবারের গ্রন্থমেলা ভার্চুয়ালি হবে। করোনার কারণে গ্রন্থমেলা স্থগিত কিংবা ভার্চুয়ালি আয়োজন কোনোভাবেই যৌক্তিক নয় বলে মনে করেন লেখকরা। তারা প্রশ্ন তুলছেন, এই সংকটের মধ্যে সকল কিছুই যখন চলছে, তবে কেন কেবল বইমেলার উপর হস্তক্ষেপ? মানুষের সমাগম, রাজনৈতিক সমাবেশ সবই খোলা রয়েছে, সবই চলছে। করোনার কথা বলে শুধুমাত্র বইমেলা বন্ধ করা, আমি মনে করি একটা নৌকা, যে নৌকার অসংখ্য ফুটো, অসংখ্য ছিদ্র, একটা ছিদ্র বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে যাত্রীরা। এটা খুবই হাস্যকর আমার কাছে মনে হয়েছে। যেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি বলছেন, কোনো একক কর্তৃপক্ষ গ্রন্থমেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। যদি শেষ পর্যন্ত বাংলা একাডেমি আয়োজনে অপারগ হয়, তবে সরকার চাইলে সমিতি গ্রন্থমেলার দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে। বাংলা একাডেমি যদি এই বইমেলা আয়োজনে অপারগতা প্রকাশ করে, তাহলে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে অন্য কোনো সংস্থা তাদেরকে দিয়ে বইমেলাটির আয়োজন তারা করাতে পারে কিনা। এমনকি আমরা যে প্রকাশক সমিতি আছি, সেই সমিতিগুলো এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। এমনকি সরকার যদি চায়, তাহলে আমরা নিজেরা এই বইমেলাটির আয়োজন করতে প্রস্তুত। তবে গণমাধ্যমে প্রকাশ পেলেও ভার্চুয়ালি বইমেলা আয়োজনের কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, গ্রন্থমেলা স্থগিতের সিদ্ধান্ত গেল বৃহস্পতিবার পর্ষদ সভায় নেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। ভার্চুয়ালি হবে কিনা পরিবেশ পরিস্থিতির বিবেচনা করে ভার্চুয়ালি হবে না অন্য কোনোভাবে হয় কিনা সেটা পরে সিদ্ধান্ত হবে। রোববার বিকেলে বাংলা একাডেমির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে গ্রন্থমেলা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলেও জানা গেছে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে লেভেল ক্রসিংয়ের 85% অরক্ষিত, যা আছে তার অর্ধেকই আবার অবৈধ। সবকটিতে আবার নেই গেটম্যানও। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অপ্রয়োজনীয় অবৈধ লেভেল ক্রসিংগুলোকে বাতিল করে লোকবল নিয়োগ দিয়ে আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। বরাবরের মতো আশ্বাস মিলেছে রেলমন্ত্রীর কাছ থেকে। চলুন নাজবুস সালিহের একটি রিপোর্ট দেখে আসে। সড়কের মাঝখানে এ যেন মৃত্যু ফাঁদ। নেই গেটম্যান, সতর্কতার কোনো নির্দেশনা। রাস্তার মাঝখানে গড়ে ওঠা এই মৃত্যু ফাঁদে শুধু রেলের হিসেবেই গত 5 বছরে মারা গেছে 120 জন। অথচ 2900 কিলোমিটার রেল লাইনের প্রায় প্রতি কিলোমিটারে একটি লেভেল ক্রসিং রয়েছে, যার মধ্যে বৈধ ক্রসিংয়ের সংখ্যা মাত্র 1400। রেলওয়ে বলছে চলাচলের সুবিধার্থে স্থানীয় সরকার, সড়ক ও জনপথ অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ, এমনকি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও নিজেদের প্রয়োজনে ইচ্ছেমতো ক্রসিং বানিয়েছে। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে শুধু মৃত্যুর মিছিলই বাড়ছে না, গতি কমছে ট্রেনেরও। যেহেতু অহেতুকভাবে এই লেভেল ক্রসিংগুলি চলে আসছে, অনাকাঙ্ক্ষিত প্রতিদিন আমি দেখতে পাচ্ছি, এখন রেলের দুর্ঘটনায় কিন্তু বাড়ছে। আবার গেটম্যান ছাড়াই চলছে প্রায় 900 লেভেল ক্রসিং। এগুলোর সংখ্যা কমিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের তাগিদ যোগাযোগ বিশেষজ্ঞদের। আধুনিক যে প্রযুক্তি আছে, যে মানুষ আসছে তাকে আগের থেকে আগাম সতর্কতা করা, এবং অন্যান্য বিশ্ব বলে যে এখানে 3 স্তরের কিন্তু এখানে এটা দিতে হবে, সচেতনতার ব্যবস্থাটা করতে হবে। রেলমন্ত্রী জানালেন সবগুলো আধুনিকায়নের প্রকল্প নেওয়া হয়েছে। যে আমাদের রেলপথগুলো যে ফেন্সিং আমরা দেবো, আর এখন যে রেলপথগুলো আমরা করতেছি সেগুলো আন্ডারপাস এবং ওভারপাস, এই ধরনের ব্যবস্থা রেখে যাতে রেল আনইন্টারাপ্টেড আমরা পরিচালনা করতে পারি, সেই পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি এবং সেই অনুযায়ী কাজ চলতেছে। এবং আস্তে আস্তে ধরেন যে অটোমেটিক গেট যাতে আমরা সেই দিকে যেতে আমরা সেই চেষ্টা করতেছি আর কি। তবে দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার পরামর্শ রেল কর্মকর্তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। হল বন্ধ রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স, ফাইনাল ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে উৎকণ্ঠায় 15,000 শিক্ষার্থী।
তারা বলছেন, করোনা মহামারীতে বাড়িতে চলে যাওয়ায় ঢাকা এসে পরীক্ষা দেয়া কঠিন হয়ে পড়বে। এদিকে প্রস্তুতির ঘাটতি থাকার কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সেশন জট কমাতে ও নিয়োগ পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতেই এই পদক্ষেপ। তারুণ্যে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোভিডের কারণে গেল মার্চের পর থেকেই এমন শুনশান। ক্লাস পরীক্ষার পাশাপাশি বন্ধ রয়েছে আবাসিক হলগুলোও। তখন থেকেই বেশিরভাগ শিক্ষার্থী গত ৮-৯ মাস ধরে হল ছেড়ে যে যার বাড়িতে রয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক করে কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে আগামী ২৬শে ডিসেম্বর থেকে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শিক্ষার্থীদের প্রস্তুতির কিছুটা ঘাটতি থাকলেও তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত। প্রস্তুতির ঘাটতি আছে, কারণ ক্লাস বন্ধ, হল বন্ধ। সিদ্ধান্তটি শিক্ষার্থীদের যারা কর্মজীবনে প্রবেশ করার জন্য বসে আছে, পরীক্ষা হলে পরেই যারা কর্মজীবনের জন্য প্রস্তুতি নিতে পারবে, সেই কথাগুলো বিবেচনা করে এবং সেশন জটকে কমিয়ে নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার সময়কাল পূর্বের তুলনায় অর্ধেক হবে। এখন পরীক্ষা প্রত্যেকটি ডিপার্টমেন্ট স্বাস্থ্যবিধি মেনে তারা পরীক্ষা নিতে পারবেন। মাত্র 2 সপ্তাহের নোটিশে পরীক্ষা নেয়ার ঘোষণা দেয় বিস্মিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন, এমনিতেই অনলাইন ক্লাসগুলো তেমন কার্যকরী হয়নি, তার উপর হল বন্ধ থাকায় কিভাবে পরীক্ষা অংশ নেবেন তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তারা। তো অনেক দিন পর্যন্ত দেখা গেছে অনেকের বইপত্র হলে রেখে তারা চলে গেছে বাড়িতে। অনলাইন ক্লাস হলো, দেখা গেছে যারা গ্রামে ছিল তাদের তো নেটওয়ার্কের প্রবলেম, তো তারা তো আর ক্লাস করতে পারেনি। তো তারা আবার অনেকে হলে বই খাতা ছিল, তো তারা এখনো পড়তেও পারে না। লাস্ট যেটা সেমিস্টার যেটা ছিল ওটার এখনো রুট সিলেবাস এখন ওভাবে শেষ হয়নি। আবাসন ব্যবস্থা না করে বর্তমান পরিস্থিতিতে অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা এবং মাস্টার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে আমি অমানবিক এবং শিক্ষার্থী বিরোধী বলে মনে করি। ঢাকায় এসে মেস ভাড়া বা হোস্টেল ভাড়া দিয়ে থেকে পরীক্ষা দেওয়াটা তাদের পক্ষে দুঃসাধ্যই বলা যায়, কারণ করোনাকালীন সময় অধিকাংশেরই আর্থিক অবস্থা অনেক বেশি শোচনীয়। বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স মিলে পরীক্ষার্থী রয়েছে প্রায় 15,000। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতার মোহে যে অপরাধ করে আসছে তার জন্য তাদের মানবতা বিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বগুড়ার আদমদিঘি উপজেলার সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বললেও জন্ম থেকেই অগণতান্ত্রিক চর্চা করে আসছে। জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে মানবতা বিরোধী অপরাধ তারা করে আসছে। জনগণ মনে করে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে তাদেরও বিচার হওয়া উচিত। এদেশে রাজনীতিতে মাস্তানতন্ত্রের জনক বিএনপি। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, গণতান্ত্রিক ব্যবস্থা এর কোনো বিকল্প নেই। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু নিয়ে সমালোচনায় মুখর থাকলেও পুরো সেতু দৃশ্যমান হওয়ার পর তাদের নীরবতাই প্রমাণ করে বিএনপি দেশের উন্নয়ন চায় না। দুপুরে মিন্টু রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। পদ্মা সেতুর কাজ প্রায় সম্পন্ন হয়ে গেল, তখন এদের মুখে কোনো বক্তব্য নেই। এতে মনে হচ্ছে পদ্মা সেতু হয়ে যাওয়াতে তারা লজ্জা পেয়েছেন। এত বড় একটি ঘটনা দেশে ঘটল, যেটি নিয়ে সমস্ত গণমাধ্যম আজকে প্রশংসায় পঞ্চমুখ, দেশের সমস্ত মানুষ আনন্দ উল্লাসে উচ্ছ্বসিত, তখন এই গুটি কয়েক ব্যক্তিবর্গ প্রতিষ্ঠান বিএনপির মুখে কোনো উচ্ছ্বাস নেই। অর্থাৎ এতে প্রমাণিত হয় এরা কি দেশের ভালো চায় না? এটি মানুষের প্রশ্ন, এটি আমারও প্রশ্ন। ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্র ছাড়া নড়ে না কোনো ফাইল। অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা দালাল চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ গ্রাহকদের। এই চক্রের দৌরাত্ম্যের কথা স্বীকার করে অফিস প্রধান সহ সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তি নির্ভর ই পাসপোর্ট চালু হওয়ায় দালালদের অপতৎপরতা ও গ্রাহক ভোগান্তি অনেকটাই কমে আসবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আনিসুর রহমানের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ব্যাংকে টাকা জমার রসিদ এবং পাসপোর্ট অফিসের নিজস্ব ফর্মে ছবি সহ আবেদন করার পরও হয় না আবেদন। এটা নেই সেটা নেই বলে এই কক্ষ থেকে ওই কক্ষে ঘুরতে থাকেন দিনের পর দিন।
বলছিলেন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র গ্রামের সৌদি প্রবাসী আলামিন মিয়ার স্ত্রী নীলুফা আক্তার। তার অভিযোগ, দালাল ছাড়া পাসপোর্টের আবেদন জমা দেয় এক পর্যায়ে তাকে পুলিশ দিয়ে বের করে দেওয়া হয়। শুধু নীলুফাই নন, এমন ভোগান্তির শিকার পাসপোর্ট অফিসে আসা অনেকেই। উপরতলা নিচতলা মানে কি অনবরত হাফডাউন করতেছে 4 দিন আমরা দালাল দিয়ে সেরা পাসপোর্টটি করার জন্য। আনসার আমার ডাইকে নিচে বলছে তোমরা তো পারবা না, তোমরা দালালের মধ্যে করতে। তবে চলমান ই পাসপোর্ট সেবা চালু হওয়ায় গ্রাহক ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে দাবি সংশ্লিষ্টদের। যেহেতু প্রার্থী নিজে অনলাইনে আবেদন করে নিজের শিডিউল নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্ত কাগজ টাইপ করে চলে আসছে, সো ভবিষ্যতে দালাল একেবারেই থাকবে না বলা যায়, নিশ্চিন্ত। ইতিমধ্যে পাসপোর্ট অফিসে আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা আশ্বাস দিয়েছেন যে এই ধরনের বিষয়গুলিকে তারা যথাযথ ব্যবস্থা নিয়ে সমাধান করবেন। 2010 সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে বর্তমানে প্রতিদিন অন্তত 70টি মেশিন রিডেবল পাসপোর্ট এবং 60 থেকে 70টি ই পাসপোর্ট পেয়ে থাকেন গ্রাহকেরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশে ফাঁকি দেয়া করের পরিমাণ বছরে 1 লাখ কোটি টাকার বেশি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার হিসেবে এই তথ্য উঠে আসলেও এনবিআরের তদন্ত বলছে পরিমাণ সামান্যই। এছাড়াও বহুজাতিক কোম্পানিগুলো আয় ব্যয়ের হিসেবে গড়মিল দেখিয়ে বিপুল রাজস্ব ফাঁকি দিচ্ছে। এসব বিষয়ে কর বিভাগের কাছে কোনো পূর্ণাঙ্গ তথ্যই নেই, আর এজন্য কর্মকর্তাদের অদক্ষতা ও দুর্নীতির পাশাপাশি সেকেলে কর আদায় ব্যবস্থাকে দুষছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। ঢাকার রাস্তায় বিলাসবহুল গাড়ির দাপট এবং সুরম্য ভবন বলে দেয় টাকার পাহাড় গড়েছেন অনেকে। কর ফাঁকি দিয়ে প্রভাবশালীরা নামে বেনামে জমি, ফ্ল্যাট, গাড়ি ও সঞ্চয়পত্র কিনলেও অধিকাংশ এসব আয় বা সম্পদ দেখান না আয়কর রিটার্নে। প্রকৃত হিসাব লুকিয়ে আমদানি পণ্যের মূল্য কম দেখিয়ে এবং ট্রান্সফার প্রাইসিং সহ নানাভাবে দেওয়া হচ্ছে রাজস্ব ফাঁকি। মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো হেডকোয়ার্টারে অনেক টাকা নিয়ে যায়, ট্রান্সফার প্রাইসিং মেকানিজম বলে। তো এইটা আমরা আইন এনেছি কিন্তু এখনো ধরার কায়দা নেই, তো যার ফলে বিভিন্নভাবে মানি লন্ডারিং হয়ে যাচ্ছে। আমরা প্রপার্টি ট্যাক্স আদায় করতে পারি না। ঢাকাতে আপনি দেখেন কিছু লোকের কত বাড়ি গাড়ি আছে। অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি, অদক্ষতা, প্রশাসনিক ও আইনি দুর্বলতার পাশাপাশি অটোমেশন না হওয়ায় জিডিপির প্রায় 10% কর আদায় হচ্ছে না। আমাদের অনাদায়ী পরিমাণ হচ্ছে জিডিপির প্রায় 10% মতো, অর্থাৎ দ্বিগুণেরও বেশি আমরা কালেক্ট করতে পারতাম যদি আমাদের এই ফাঁকিগুলো আমরা নীতিগতভাবে, প্রশাসনিকভাবে এবং অটোমেশনের মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারতাম। কর কর্মকর্তারা বলছেন, সীমিত লোকবল, অপ্রতুল অবকাঠামো সহ নানা সীমাবদ্ধতার মধ্যে রাজস্ব ফাঁকি উদ্ঘাটনে সর্বোচ্চ চেষ্টা করা হয়। ইনকাম ট্যাক্সের নিজস্ব কোনো পুলিশ সার্ভিস নাই বা এভাবে ইনভেস্টিগেশন করানোর জন্য যে স্পেশাল ট্রেনিং প্রয়োজন হয়, দক্ষতা প্রয়োজন হয়, লোকবল প্রয়োজন হয়, সেটাও নাই। সীমিত লজিস্টিক সাপোর্টের মধ্যে যতখানি সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রতিবেশী দেশ ভারত ও নেপালে কর জিডিপি অনুপাত যেখানে 16% বেশি, সেখানে বাংলাদেশে এই অনুপাত মাত্র 9%। যুক্তরাজ্য ভিত্তিক অর্থ পাচার বিরোধী সংগঠন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI রিপোর্ট অনুসারে 2006 থেকে 2015 পর্যন্ত এক দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 5,30,000 কোটি টাকা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। মৌসুম জুড়ে মেঘনা তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় দুর্দিন চলছে ভোলার জেলেপল্লীতে। মহাজনের দাদন আর এনজিও ঋণ পরিশোধ নিয়ে দিশেহারা জেলে ও ব্যবসায়ীরা। জীবিকার সন্ধানে কয়েক হাজার জেলে ঢাকা ও চট্টগ্রাম গিয়ে নতুন পেশায় যুক্ত হচ্ছেন। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। চলতি মৌসুমে সাগরে ব্যাপক ধরা পড়লেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে। মাছ না থাকায় মহাজনরাও নতুন করে দাদন দিতে রাজি হচ্ছেন না। পুরনো দাদন পরিশোধের চাপ আসছে প্রতিনিয়ত, নেই বিকল্প কোনো কর্মসংস্থানও। তাই অনেকে জাল নৌকা রেখে সবজি চাষ ও নির্মাণ শ্রমিকের কাজে নেমে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে নানা সংকটের মুখে পড়েছেন কর্মহীন জেলেরা। মাছ না পাওয়ায় পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন মহাজনরাও। কিস্তির থেকে টাকা লইছি, কিস্তির টাকাও পরিশোধ করতে পারি না। আমাদের যে পরিমাণ টাকা ইনভেস্ট করা যায় জেলেদের কাছে,
তাতে শতকরা 10% মাছ ঘাটে আসে। কর্মসংকটে থাকা জেলেদেরকে টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণের দাবি জেলে সমিতির এই নেতার। বিভিন্ন ব্যাংকের থেকে অল্প সুদে যদি ঋণ দেওয়া হয় তো এই জেলেরা পুনরায় এই ব্যবসায় জড়িত হতে পারে। এই অবস্থায় বেকার জেলেদের প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান ও ইলিশ উন্নয়নে প্রকল্প গ্রহণের কথা জানান জেলার মৎস্য কর্মকর্তা। ইলিশ উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প পাস হয়েছে, এর মাধ্যমে জেলেদের বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণগুলোর ব্যবস্থা রাখা হয়েছে। জেলার 1,35,000 নিবন্ধিত জেলের মধ্যে প্রায় 20,000 এই মৌসুমে কর্মসংস্থানের জন্য ঢাকা চট্টগ্রাম স্থানান্তরিত হয়েছেন। সময় সংবাদ, ভোলা। অবশেষে যুক্তরাষ্ট্রে অনুমোদন মিলল করোনা ভাইরাসের ভ্যাকসিনের। স্থানীয় সময় শুক্রবার ফাইজার ও বায়োনটেকের ভ্যাকসিনের অনুমোদন দেয় মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন। সে অনুযায়ী প্রস্তুত নার্সিংহোম সহ চিকিৎসা কেন্দ্রগুলো। এদিকে আরও কার্যকরী ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যে এবার যৌথ ট্রায়ালের ঘোষণা দিয়েছে রাশিয়ার স্পুটনিক 5 ও ব্রিটেনের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। কয়েক লাখ মানুষকে ভ্যাকসিন দিতে এরই মধ্যে 3 শতাধিক নার্সিংহোম সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রস্তুতি নিচ্ছে অঙ্গরাজ্যগুলোও। শুরুতেই স্বাস্থ্যকর্মী ও সংকটাপন্নদের প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। মার্কিন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ভ্যাকসিন উদ্ভাবনকে মেডিকেল মিরাকল বা অলৌকিক ঘটনা হিসেবে আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এর মধ্য দিয়ে লাখ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। চীনের উদ্ভাবিত সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছেছে মিশরে। 86% কার্যকরী এই ভ্যাকসিনের জরুরি প্রয়োজনে অনুমোদন দিয়েছে চীনসহ বেশ কয়েকটি দেশ। নিজেদের উদ্ভাবিত পুনে ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে mRNA ভ্যাকসিনের মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে ভারত। এই ধরনের ভ্যাকসিন তুলনামূলক নিরাপদ হওয়ায় ফাইজার ও বায়োনটেকের ভ্যাকসিনের মতোই বেশ কার্যকরী হবে বলেও আশা সংশ্লিষ্টদের। এবার যৌথভাবে ট্রায়ালে যাচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ও রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন। ভ্যাকসিনের ট্রায়ালে একসঙ্গে কাজ করবেন 2 দেশের বিজ্ঞানীরা। মূলত উভয় ভ্যাকসিনের মিশ্রণে করোনার বিরুদ্ধে আরও কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্ভব কিনা সেটি যাচাই ও পর্যালোচনার জন্যই এই ট্রায়ালের উদ্যোগ নেওয়া হয়েছে। ওমর ইনান, সময় সংবাদ। কুয়েতের সঙ্গে সরাসরি বিমান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনার কারণে চাকরি হারিয়ে অনেক প্রবাসী দেশে ফেরত আসতে চাইলেও পারছেন না, আবার বাংলাদেশে ছুটিতে কাটাতে এসে আটকা পড়েছেন অনেকেই। কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বৈশ্বিক মহামারী করোনায় লণ্ডভণ্ড বিশ্বের বিভিন্ন দেশ, চলছে অর্থনৈতিক মন্দা। ব্যতিক্রম নয় কুয়েতও। ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলা থাকলেও নেই বেচা বিক্রি। এতে প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে প্রবাসী ব্যবসায়ীদের। করোনায় বেকার হয়ে ঘরে বসে দিন পার করছেন অনেকে। এমন পরিস্থিতিতে দেশে ফেরত আসতে চাইলেও কুয়েতের সাথে সরাসরি বিমান চলাচল বন্ধ থাকায় বাংলাদেশে আসতে পারছেন না তারা। এছাড়া কর্মস্থলে ফিরে যেতে না পারায় চাকরি হারিয়েছেন বাংলাদেশে আটকে পড়া অনেক প্রবাসী। এমন পরিস্থিতিতে 2 দেশের মধ্যে সরাসরি বিমান চালুর বিষয়ে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। আমার যাবৎ কুয়েতের প্লেন বন্ধ আছে বাংলাদেশের সাথে যোগাযোগ, এবং দেশে যারা গেছে তারা তো আটকা পড়ে গেছে, তাদের চাকরিও শেষ হয়ে গেছে অলরেডি। আমরা যারা কুয়েতে আছি তারাও দেশে যাইতে পারছি না। প্রবাসীদের পক্ষ থেকে আমাদের একটাই আকুল আবেদন, যেন বাংলাদেশ এবং কুয়েত দুজনের সমঝোতার মাধ্যমে যাতে খুব শীঘ্রই আমাদের এই বিমান চলাচলটা চালু করে। কুয়েতে বর্তমানে 3.5 লাখের মতো বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। এর মধ্যে বাংলাদেশে ছুটি কাটাতে এসে আটকা পড়েছেন প্রায় 14,000 প্রবাসী। সময় সংবাদ, কুয়েত। করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এখনও কাতারেই অবস্থান করছেন লাল সবুজের এই অধিনায়ক। কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পর দেশে ফিরে আসে বাংলাদেশ ফুটবল দল, তবে আসেননি জামাল ভুঁইয়া। সেখান থেকেই তাঁর যাওয়ার কথা ছিল ভারতে। জানুয়ারিতে শুরু হচ্ছে আই লিগ, সেই আসরে এবার জামাল খেলবেন কলকাতা মোহামেডানে। গত 10 ডিসেম্বর নতুন দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার, কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় জামালের কলকাতায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। কাতার থেকে অন্য খেলোয়াড় ও স্টাফরা ফিরলেও ব্যক্তিগত কারণে কয়েকদিন পর ফিরতে চেয়েছিলেন জামাল, কিন্তু এর মধ্যেই করোনা পরীক্ষা করিয়ে পজিটিভ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। জাতীয় দলের কোচ জেমিডে জানান, কাতারে আইসোলেশনে থাকা জামাল ভুঁইয়া সুস্থ আছেন। এদিকে কলকাতা মোহামেডানের সচিব ওয়াসিম আকরাম জানান, সুস্থ হলে আই লিগে খেলতে পারবেন জামাল।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রাতের বেলা না ওর নিঃশ্বাস ফেলাইতে কষ্ট হয়, পাতলা পায়খানা ঠিক হচ্ছিল না, এই জন্য এই হসপিটালে এসে ভর্তি করাচ্ছিলাম। পেট ব্যথা, অস্বাভাবিক কান্না। শীত বাড়ার সঙ্গে হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে চাপ। রাজধানীতে 3 গুণ বেড়েছে রোগীর সংখ্যা, আক্রান্তের মধ্যে শিশুই বেশি। পদ্মা সেতুর পিলার তৈরিতে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। প্রথম কোনো সেতুতে ব্যবহার হলো 120 মিটার লম্বা পাইল। গ্রাউটিং প্রযুক্তির কারণে টিকে থাকবে 100 বছর। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।